আসসালামু আলাইকুম। টিভিফি স্টুডিও চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র যেন কাটছেই না। গতকালকের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বগুড়ার সেই তিনটি নির্মম নৃশংস ঘটনার পর আজকে আমরা আবার আরো একটি ঘটনার সাক্ষী হতে যাচ্ছি। আমাদের প্রতিটি দিন কিন্তু এখন ভয়ঙ্কর ভাবে এগিয়ে যাচ্ছে। আমরা জানি না যে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যতে কি রয়েছে কিংবা কি ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে চলছে। আমরা আজকে শুনতে পেলাম, অর্থাৎ এই ঘটনাটি কিন্তু গতকালকে রাতের ঘটনা। অর্থাৎ রাতের ঘটনাটি কিন্তু আজকে সকালে এসেছে। যেহেতু গতকালকে রাতভর যে খবরগুলো নিউজ ফিডে ছেয়েছিল সেগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হত্যাকে কেন্দ্র করে, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হত্যাকাণ্ড এবং বগুড়ায় একজন চোরকে ধরে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কারণ প্রত্যেকটা ঘটনাই কিন্তু মব অ্যাটাক হিসেবে আমরা ধরে নিচ্ছি। কিন্তু এটা যে পরিকল্পিত মব অ্যাটাক সেটা কিন্তু এখন কিন্তু পরিষ্কার হচ্ছে। কেননা খাগড়াছড়ি জেলার দীঘিনালা পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের জের ধরে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতভর গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এই গোলাগুলির ঘটনায় যে আতঙ্ক বিরাজ করছে তা কিন্তু এখন আরো অনেক বেশি বেড়ে গিয়েছে এবং রাতের গোলাগুলির সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে এবং আহত হয়েছে প্রায় ১৫ জনেরও বেশি। তো এই ঘটনাটিতে যে ৩ জন ব্যক্তির মৃত্যুর ঘটে তার মধ্যে রয়েছেন জুনান চাকমা এবং রয়েছেন ধনঞ্জয় চাকমা এবং রুবেল চাকমা। ৩ জন ব্যক্তির কথা আমরা শুনতে পেয়েছি। কিন্তু এই ৩ জন পাহাড়ির মৃত্যুর কারণটা হচ্ছে গিয়ে কি, এই যে গোলাগুলির হলো দুই পক্ষের মধ্যে বাঙালি অবাঙালি, এটাকে কেন যে বাঙালি অবাঙালি বলা হচ্ছে কিংবা বাঙালি পাহাড়ি বলা হচ্ছে, এটাও কিন্তু এক ধরনের ষড়যন্ত্র কিংবা এই ধরনের ঘটনা সহিংসতাগুলোকে উস্কে দেওয়ার জন্য একটা অপপ্রয়াস। এটার সূত্রপাতটা হয় মূলত গতকালকে একজন মোটর সাইকেল চুরির অপরাধে এক ব্যক্তিকে, অর্থাৎ মামুন নামের এক ব্যক্তিকে মব অ্যাটাক করা হয় এবং ওই মব অ্যাটাকে জের ধরে দেখা যায় যে এক পর্যায়ে মামুনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে এবং খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা ছিলেন বলে তিনি তাকে সে বিষয়টি নিশ্চিত করে, প্রশাসন সে বিষয়টি নিশ্চিত করে। তাহলে এই যে ঘটনাটি ঘটলো, মামুন নামের যে একজন লোককে মোটরসাইকেল চুরির অভিযোগে মারধরের ঘটনা ঘটে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ সমতলের যারা বাঙালিরা যখন গিয়ে সেখানে বিক্ষোভ মিছিল বের করে, সেখানে এসে বাধা দেয় পাহাড়ি উপজাতির লোকজন এবং সেখান থেকে মূলত সংঘর্ষের সূত্রপাত হয়। তো কাজেই এই যে একটা ঘটনা ঘটছে বাংলাদেশে, যে পাহাড়ি অঞ্চলে যে উত্তপ্ত পরিস্থিতি, আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী অঙ্গরাজ্য ভারতের, যেখানে ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, আসাম এবং অরুণাচল প্রদেশ, এই প্রত্যেকটাতেই কিন্তু মারাত্মক লেভেলের মব অ্যাটাক এবং সংঘর্ষটা অনেকটা গৃহযুদ্ধের পর্যায়ে চলে যাচ্ছে। এই ঘটনাটা আমাদের সামনে থাকার পরও আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমাদের পাহাড়ি অঞ্চলের লোকজনের নিরাপত্তায় বিশেষ কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। এটা তো একটা কমন সেন্স এর ব্যাপার যে একটা দেশ যখন ক্ষমতার পালাবদল হয় এবং যখন একটা দেশের শাসন ব্যবস্থাটা দুর্বল একটা জায়গায় থাকে, তখন তো সেখানে অনেক বেশি আ সচেতন থাকা উচিত। সেখানকার দুর্বল জায়গাগুলো নিয়েও তো স্পেশাল ভাবে টিম রাখা উচিত যে ওই দেশের যেহেতু এখন একটা শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে কিংবা একটা গণ অভ্যুত্থান, গণবিপ্লব হয়েছে, তারপরে তার দুর্বল জায়গাগুলো, বিশেষ করে চট্টগ্রাম হচ্ছে আমাদের একটা সেনসিটিভ আ অর্গান বাংলাদেশের এবং আমাদের এরকম অনেকগুলো জায়গা রয়েছে বাংলাদেশের, ফেনী থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রাম, সেন্ট মার্টিন, কক্সবাজার, হ্যাঁ? এই অঞ্চলগুলোতে বিশেষ নিরাপত্তা কিংবা বিশেষ নজরদারির মধ্যে রাখাটা তো একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল এবং সরকারের এটা গুরুত্বপূর্ণ একটা এজেন্ডার অংশ থাকা উচিত ছিল। জাতীয় নিরাপত্তা পরিষদ তাহলে কি করছে? আমরা জানি যে শেখ হাসিনা যখন পলায়ন করে তখন কিন্তু সে কয়েকবার জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে বৈঠক করেছিল। নিরাপত্তা কমিটির সাথে যখন বৈঠক করেছে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর ওই নিরাপত্তা কমিটি কই গেল? সেখানে পুনরায় কি কোন ধরনের রদবদল করে নিরাপত্তা কমিটিকে মানে শুরুতেই নিরাপত্তা কমিটিকে শক্তিশালী করা কিংবা সেখানকার ব্যবস্থাপনাগুলোকে মজবুত করার প্রয়োজন ছিল না? সেটি কিন্তু করা হয় নাই। আর না করার কারণে এখন দেখা যাচ্ছে যে পাহাড়ি অঞ্চলে কিংবা আমাদের পার্বত্য চট্টগ্রামে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং সেই সহিংসতাকে কেন্দ্র করে এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান রয়েছে। যেমনিভাবে চট্টগ্রামের পরিস্থিতি, খাগড়াছড়ি, বিশেষ করে খাগড়াছড়ি, বান্দরবান এলাকায় বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বাঙালি এবং পাহাড়ি, মানে সো কল্ড যেভাবে বলা হচ্ছে মিডিয়াতে। আবার একইভাবে ঢাকার শাহবাগে বামপন্থী যারা আছে তারা কিন্তু পাহাড়িদেরকে সমর্থন করে এই ধরনের বিক্ষোভ সমাবেশ করছে এবং রাস্তাঘাট অবরোধ করে রেখেছে। তাহলে এখানে নিশ্চয়ই বামদের চিন্তা ভাবনা সবসময় একটা হচ্ছে বদ্ধ মস্তিষ্কের মতো অবস্থা। তারা বলে উন্মুক্ত চিন্তা ভাবনার কথা, কিন্তু দেখা যায় তারা নিজেরাই হচ্ছে বাক্সবন্দী চিন্তায় আবদ্ধ। যার কারণে তারা ফিলিস্তিনের সাথে অনেকেই, তাদের মধ্যে বামদের মধ্যে অনেকেই দেখলাম যে আজকে
ফিলিস্তিনের রাষ্ট্রের সাথে আমাদের পার্বত্য চট্টগ্রাম বা পাহাড়িদের বা উপজাতিদের দাবি দাওয়াকে একভাবে এক চোখে দেখছে। যে সেখানে বাইরের লোকজন কেন গিয়ে আবাস গাড়বে, হ্যাঁ, বাঙালিরা কেন পাহাড়ে গিয়ে থাকবে, কেন তারা সেখানে ঘরবাড়ি করবে, তাদের সে অধিকার নাকি নেই। অর্থাৎ এটা ফিলিস্তিনে ইসরায়েল দখলদারিত্বের সাথে তুলনা করছে, কিন্তু দুটো প্রসঙ্গ যে পুরোপুরি সম্পূর্ণ আলাদা বিষয়, সেটি বোধহয় আমাদের এইসব বাম ঘরানার যে বুদ্ধিজীবীরা রয়েছে তাদের মনে হয় জানা নেই। জানা থাকলেও হয়তোবা তারা ওই ষড়যন্ত্রের খেলার কোনো একটা অংশ, এবং সেই হিসেবে তারা কথাগুলো বলছে, প্রচারণা চালাচ্ছে। তো দুর্গম পাহাড়ি অঞ্চলে পাহাড়ি অঞ্চল নিয়ে শুধুমাত্র আজকের দিনে না, আমাদের এর পূর্বে বিগত সময়ে আহ প্রতি বছরই কিন্তু দেখা গেছে যে এই স্থানগুলো উত্তপ্ত ছিল। পার্বত্য চট্টগ্রাম এর জেলা যেগুলো ছিল, খাগড়াছড়ি, বান্দরবান, হ্যাঁ, রাঙ্গামাটি, এসব অঞ্চল প্রায়শই দেখা যায় যে এখানে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়, এবং সেটার জন্য আমাদের আলাদা আলাদা ধরনের কমিশন রয়েছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন সরকার কিন্তু নানা পদক্ষেপ নিয়েছে, সেই হিস্ট্রি আমরা জানি। কিন্তু এখনকার কথা আমরা যদি বলতে চাই, যে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমাদের এই দুর্বল জায়গাগুলো, যেটা স্বাধীন বাংলাদেশের অংশ, সেই জায়গাগুলো নিয়ে কিন্তু পরিকল্পনা কিংবা কোনো ধরনের নিরাপত্তা কমিটি গঠন করা হয়নি। যেমন আমরা জানি যে আমাদের গণ অভ্যুত্থান, গণবিপ্লবে সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা বৃন্দ তারা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। আমরা 5ই আগস্ট, 4ই আগস্ট, 3ই আগস্ট দেখেছি যে তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছিলেন ছাত্র জনতার এই পাহাড়ি অঞ্চলকে নিরাপত্তা দেওয়ার জন্য, বা পাহাড়ি অঞ্চলের শীতল করার জন্য তাদের মধ্য থেকে ব্যক্তিবর্গকে নিয়ে কিন্তু এটা আমাদের এই পাহাড়ি অঞ্চলের নিরাপত্তা কিংবা এই অঞ্চলের মানুষের নিরাপত্তার জন্য একটা কমিটি গঠন করা যেতে পারতো, কিংবা একটা কমিশন গঠন করে দেওয়া যেতে পারতো, এবং সেটি আমাদের এই সময়ে আমাদেরকে আরো বেশি স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিত। সেটা কিন্তু করা হয় নাই। আমরা এই এই বিষয়টার জন্য বুঝতেই পারছি যে এই সিচুয়েশনটা আসলে তৈরি হচ্ছে, কিন্তু আহ, একটা শুধুমাত্র মামুন নামের একজন ব্যক্তিকে মব অ্যাটাক করা হয়েছে এইটা ধরে না, বরং এটার সাথে সূত্রপাত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বগুড়ার যে ঘটনাগুলো হয়েছে মব অ্যাটাকের, প্রত্যেকটা ঘটনার সাথে কিন্তু একটা সম্পর্ক রয়েছে, এবং এই সম্পর্কটা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের এই দুর্বল পরিস্থিতিতে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল জায়গায় দুর্বলতা রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু সুযোগ সন্ধানীরা ষড়যন্ত্রের হাত পেতে রেখেছে, এবং তারা তাদের স্বার্থ হাসিলের জন্য বারবারই তারা কিন্তু অপচেষ্টা চালাচ্ছে। যেটি আমরা শুনছিলাম যে আসলে তারা এই পরিস্থিতিগুলোতে চট করে ঢুকে যাওয়ার মতো একটা চিন্তা ভাবনা মনে হচ্ছে তাদের দ্বারা এখন করা হচ্ছে, এবং এই সকল ঘটনাকে অতি দ্রুত একেবারে গভীর পর্যবেক্ষণের আওতায় নিয়ে এগুলোর খোঁজ খবর বের করতে হবে, এবং সঠিক তথ্য খুঁজে বের করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এবং ত্বরিত পদক্ষেপের দ্বারাই এই আমাদের পার্বত্য চট্টগ্রামের উত্তপ্ত অবস্থাকে অতি সত্বর শীতল করা যেতে পারে এবং স্বাভাবিক করা যেতে পারে। এবং এটাকে কোনোভাবেই ত্রিপুরা, মণিপুর কিংবা অন্যান্য অঞ্চলের সাথে মেলানো যাবে না। কেননা এই অঞ্চলটা স্বাধীন সার্বভৌম ছিল, যেমনি ভাবে পাহাড়িরা অর্থাৎ উপজাতিরা যেমনি ভাবে সমতলের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কই তাদের তো কখনো কোনো সমস্যা হচ্ছে না, তারা বাঙালিদের সাথে খুব সুন্দরভাবে মিলেমিশে বসবাস করতে পারছে, চাকরি বাকরি করছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না, এবং তাদের অধিকার নিয়েও কোনো প্রশ্ন উঠছে না। যদি বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের দাবি দাওয়া পেশ করছে, এটা স্বাভাবিক। একটা দেশের জনগণ তার দাবি দাওয়া পেশ করবে, এটা তার নাগরিক অধিকার। কিন্তু তাই বলে সে স্বাধীন সার্বভৌম দেশ থেকে আলাদা হয়ে বিচ্ছিন্নভাবে আলাদা আইন করে চলবে, এই সুযোগ কিন্তু তাকে দেয়া যায় না। এটা বাংলাদেশে সেরকম কোনো পরিস্থিতি হয়নি, এবং পাহাড়ি অঞ্চলের মানুষেরও সে ধরনের কোনো অধিকার খর্ব করা হয় নাই, যার কারণে তারা এই ধরনের দাবি দাওয়া তুলবে। বরং যারা তাদের পক্ষ হয়ে কিংবা ডিভিশনের একটা অপচেষ্টা চালাচ্ছে, পার্টিশনের চিন্তা ভাবনা যাদের মনে ঘুরপাক খাচ্ছে, তারা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী শক্তি, এবং এদেরকে অতি দ্রুত চিহ্নিত করে এদেরকেও বয়কট করতে হবে। এটা যদি কোনো ধরনের পত্রিকা হয়, কোনো ধরনের সাংবাদিক হয়, কিংবা কোনো ধরনের বাম বুদ্ধিজীবীর দ্বারা হয়, তাও এদেরকে প্রতিহত করতে হবে। কেননা স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আজকে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বাঙালি অবাঙালি বলে কোনো কথা বলা যাবে না, বরং আমরা সবাই বাংলাদেশী। উপজাতিরাও বাংলাদেশী, যারা সমতলে বাস করে তারাও বাংলাদেশী। এখানে কোনো ধরনের বিরোধ নেই, কোনো ধরনের পার্টিশন হওয়ার কোনো সুযোগ নেই। আমরা অতি সত্বর চাইবো যে এই ঘটনাটিকে তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হোক, এবং অতি দ্রুত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা হোক। সবাইকে